হ্যালো এভরিওয়ান, আমার প্রিয় এইচএসসি 26 এর ভাইয়া এবং আপুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের অনেক রিকোয়েস্টের ভিত্তিতে আমরা কিন্তু আরেকটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এবং এই এক্সট্রা ক্লাসটা আমার মতে রেকর্ডিং নিয়ে নিচ্ছি, তাই ভালো হয়েছে। তবে রেকর্ডিং নিচ্ছি কেন তোমরা এটা জানোই, আমি অনেকদিন অসুস্থ ছিলাম, ইভেন আজকে পর্যন্ত মাথা একদম ঘোরাচ্ছে। ক্লাস নিতে আসছি, গত 3 ঘন্টা ধরে আমি রেকর্ড নিচ্ছি, বিভিন্ন ক্লাসের রেকর্ড। অসুস্থ ছিলাম তো সেই জন্য এখন নিতে হচ্ছে। তো ভাইয়া খেয়াল করো, আজকে আমরা এক্সট্রা ক্লাস 2 নিব তোমাদের জন্য। তো অলরেডি কিন্তু এক্সট্রা ক্লাস একটা নেওয়া হয়েছে, আরেকটা নিব। এই এক্সট্রা ক্লাসের মধ্যে খেয়াল করে দেখো, তোমাদের সাথে আছি আমি শাহাদ হোসেন শোভন। আর আজকে কি পড়াবো ভাইয়া দেখো, ক্রোমাটোগ্রাফি, তাই না? ক্রোমাটোগ্রাফি আর আরো যেগুলো ছিল তোমাদের ক্যালাসন, তারপরে পাতন, এগুলা না রিডিং পড়লে বুঝবা না আমার মতে, এরকম কোনো ইয়া নাই। তো ওগুলা অ্যাকচুয়ালি পড়ানোর কিচ্ছু নেই আমাদের, তোমরা একটু রিডিং পড়বা। ক্রোমাটোগ্রাফিটা একটু বোঝানোর বিষয় ছিল। খেয়াল করে দেখো, এই শব্দটার মধ্যে আমরা বেশ কিছু মিনিং খুঁজে বের করব। ক্রোমাটোগ্রাফি এই শব্দটা আসছে মেইনলি ক্রোম থেকে, ক্রোম, CHROME, ক্রোম। হ্যাঁ, ক্রোম মানে কি? তোমরা তো গুগল ক্রোমের লোগো দেখেই বুঝতে পারছো, ক্রোমের মধ্যে অনেকগুলো কালার থাকে, তাই না? ক্রোম মানে হচ্ছে ভাইয়া বর্ণ, বর্ণ। আর গ্রাফি মানে হচ্ছে টু সি, টু অবজার্ভ। মানে আমরা কি করব? অবজার্ভ করব, আমরা বর্ণকে অবজার্ভ করব। আমরা বর্ণ দেখে দেখে কিছু একটা করার চেষ্টা করব। অবজার্ভ মানে কি? অবলোকন করা বা পর্যবেক্ষণ করা। তার মানে আমরা কিছু বর্ণ পর্যবেক্ষণ করার মাধ্যমে কিছু একটা কাজ করব, তাই না? তার মানে এটার সাথে বর্ণ রিলেটেড আছে, তাই কিনা ভাইয়ারা? তো এই ক্রোমাটোগ্রাফি সবার প্রথম মিখাইল সুয়েট, রাশিয়ান সায়েন্টিস্ট। মিখাইল, মিথাইল না ভাইয়া, মিখাইল, মিখাইল সুয়েট সবার প্রথম উদ্ভিদের নির্যাস, পাতার রস, এই উদ্ভিদের নির্যাস থেকে তিনি ক্লোরোফিলকে আলাদা করতে সক্ষম হন। তোমরা জানো উদ্ভিদের পাতা সবুজ কেন? সবুজ উদ্ভিদের পাতা কারণ ভাইয়ের মধ্যে ক্লোরোফিল নামে একটা পিগমেন্ট আছে। কিছু থাকে হলুদ, জ্যান্থোফিলের কারণে, কমলা রঙের থাকে ক্যারোটিনের কারণে, লাল থাকে ফাইকোসায়ানিনের, ফাইকোএরিথ্রিনের কারণে, বেগুনি রঙের থাকে ফাইকোসায়ানিনের কারণে। তো ভাই এই যে পিগমেন্ট গুলো আছে, মিখাইল সুয়েট সবার প্রথম তিনি ক্লোরোফিলকে 1903 সালে তিনি এই ক্রোমাটোগ্রাফের মাধ্যমে তিনি ক্লোরোফিলকে পৃথক করতে সক্ষম হন। এই ক্লোরোফিলকে তিনি কি করতে সক্ষম হন? পৃথক করতে সক্ষম হন। কত সালে ভাইয়া? 1903 সালে। বোঝা গেল? 1903 সালে। আচ্ছা, মিখাইল সুয়েট মনে রাখবা, এবং সুয়েট বানানটাও কিন্তু খুব সুন্দর, TSWETT। মানে আমি বুঝি না, মানে কেন ভাইয়া এত কঠিন কেন লাগবে বানান? তো মিখাইল সুয়েট সবার প্রথম 1903 সালে ক্রোমাটোগ্রাফিক টেকনিকের মাধ্যমে তিনি এই উদ্ভিদের নির্যাস থেকে ক্লোরোফিলকে আলাদা করতে সক্ষম হন, পিগমেন্টটাকে, যেটা কিনা আমরা ছাঁকনি দিয়ে আলাদা করতে পারতাম না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া এই ক্রোমাটোগ্রাফিটা কিভাবে কাজ করে। কথা হচ্ছে ক্রোমাটোগ্রাফি কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, ক্রোমাটোগ্রাফি কিভাবে কাজ করে। তো ক্রোমাটোগ্রাফিটার কাজ করার যে মূলনীতি, এটা বলার আগে আমি আরেকটা কথা বলে রাখতেছি। এই ক্রোমাটোগ্রাফি নিয়ে এত গবেষণা হয়েছে, আর এত এক্সপেরিমেন্ট হয়েছে, এত শত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, আর আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সহকারে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে এত সব ক্রোমাটোগ্রাফিক টেকনিক আমরা ব্যবহার করি যে এটার টেকনোলজি একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। মনে হচ্ছে যে ক্রোমাটোগ্রাফি এর চেয়ে বেশি আপডেট করা সম্ভব না। মানে ম্যাক্সিমাম আপগ্রেডেশনে আমরা পৌঁছায় গেছি ক্রোমাটোগ্রাফির। বুঝতেই পারতেছো এটা কতটা আধুনিক একটা টেকনিক। আচ্ছা, আর এই ক্রোমাটোগ্রাফি নিয়ে এই পর্যন্ত 9 জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাইছেন। ক্রোমাটোগ্রাফি নিয়ে কাজ করার জন্য এই নিয়ে 9 জন সায়েন্টিস্ট তারা নোবেল পুরস্কার পাইছেন। তার মানে চিন্তা করে দেখো, একটা টপিক ক্রোমাটোগ্রাফি, এটার গুরুত্ব কত বেশি হলে 9 জন মানুষ নোবেল পুরস্কার পাইতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো ক্রোমাটোগ্রাফিটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। তো এটা দেখার জন্য আমরা তোমাদেরকে একটা সেটআপ দেখাবো, যেই ক্রোমাটোগ্রাফিটা আমরা ল্যাবে সবচেয়ে বেশি পরিমাণে করে থাকি। একটা হচ্ছে তোমার পেপার ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। আমরা এখন তোমাকে কলাম ক্রোমাটোগ্রাফিটা দেখাবো, এবং এটা নিয়ে আহ, একটা প্লে লিস্টও আছে আমার কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে, এটা কিভাবে কাজ করে। কলাম ক্রোমাটোগ্রাফি, এই কলাম ক্রোমাটোগ্রাফির জন্য আমরা শুরুতে একটা বুরেটকে নিব। ভাই আমরা শুরুতে কি নিব? বুরেটকে নিব, বুরেট, বুরেটকে নিব, ঠিক আছে? আচ্ছা,
তো এই বুলেটের মধ্যে আমরা কি স্থাপন করব দেখো, মনে আছে তোমাদের এই হচ্ছে একটা বুলেট, আমরা লাস্ট ক্লাসেই তোমাদেরকে পড়াইছি। এই হচ্ছে একটা বুলেট। আচ্ছা, এই বুলেটটাকে অবশ্যই একটা স্ট্যান্ড দিয়ে আমরা টানায় রেখে দিব, অবশ্যই একটা স্ট্যান্ড তো লাগবে, তাই না? স্ট্যান্ড ছাড়া তো আর বুলেট নিজে নিজে দাঁড়ায় থাকবে না। তো এই হচ্ছে একটা স্ট্যান্ড, একটা বুলেটকে এখানে আমরা দাঁড় করাই দিলাম। তো এই বুলেটের মধ্যে আমরা একটা স্থির দশা নিব, একটা বুলেটের মধ্যে আমরা কি নিব ভাইয়া? স্থির দশা। স্থির দশা। শান্তি লাগতেছে, খেয়াল করো। আমি এই কথাটা বলার সাথে সাথে তোমরা এখানে হাজার হাজার একসাথে কমেন্ট করা শুরু করতেছে, ভাই স্থির দশা মানে কি? ভাই দশা মানে কি? আবার স্থিরই থাকবে কেমনে এই দশাটা? আচ্ছা, আর এখন আমি শুধু ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলতেছি, কেউ প্রশ্ন করার নাই। যাই হোক, আমি নিজের মতো পড়ায় যাই। তবে হ্যাঁ, আমি জানি তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে। আমি প্রথমেই জানি যে ভাই এই স্থির দশা কি, এটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন আসতো, তাই না? দেখো, আমি জানি তোমাদের মনের যা কথা আছে ভাই সব আমার জানা আছে। আচ্ছা, স্থির দশা যেটাকে আমরা ইংরেজিতে বলি স্টেশনারি ফেজ, যেটা স্থির বসে থাকবে তাকে আমরা বলি স্টেশনারি ফেজ। যেটা স্থির থাকে তাকে আমরা কি বলি ভাইয়া? স্টেশনারি বলি। তো স্টেশনারি ফেজটা এটা না অনেকটা সিলিকা জেল। ধরো সিলিকা জেল, এটা হতে পারে সিলিকা জেল। সিলিকা জেল এটা পাওয়া যায়, এটা কিনতেই পাওয়া যায়, ল্যাবেও থাকে। সিলিকা জেল একদম পাউডার, একদম পাউডার, পাউডার গুঁড়া পাউডার। অথবা হইতে পারে অ্যালুমিনা এর পাউডার। অ্যালুমিনা, আসলে নানান ধরনের জিনিসপত্র আমরা হিসেবে নিতে পারি, বুঝছো? এই কলামের স্থির দশা হিসেবে নিতে পারি। এই যে কলামটা নিচ্ছে, একটা কলাম। হ্যাঁ, কলাম মানে কি? কলাম মানে হচ্ছে বিশাল বড় একটা পাইপ, ঠিক আছে? পাইপ। আচ্ছা, তোমরা যে পিলার দেখো, পিলারকেও কিন্তু আমরা কলাম বলি। যাই হোক, এই হচ্ছে আমাদের একটা সুন্দর একটা কি বুলেট। খুব সুন্দর হয় না? আমি একটু সুন্দর বানায় দিচ্ছি এটাকে। এই যে আর একটু সুন্দর বানায় দিচ্ছি। এই তো, এই এই আচ্ছা, ঠিক আছে। সিলিকা জেল অথবা অ্যালুমিনা, এবং কোনটা নিব এটা ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের মিক্সচারকে আমরা আলাদা করব, ঠিক আছে? কোন ধরনের মিক্সচারকে আমরা আলাদা করব তার উপর ভিত্তি করে আমরা এদেরকে নিব। তাই ধরো যে আমরা অ্যালুমিনাকে নিলাম, অ্যালুমিনার অনেক 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 পাউডার, অ্যালুমিনার অনেক অনেক পাউডার গুঁড়া এখানে আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই আমরা কিন্তু তোমার দ্রাবক নিষ্কাশন বলো, পাতন বলো, ঊর্ধ্বপাতন বলো, বা বাষ্পপাতন বলো, যাই বলো, সবকিছু কিন্তু একটা সেপারেটিং টেকনিক, তাই না? আমরা একটা মিক্সচার থেকে উপাদানগুলোকে আলাদা করব, আমরা কিন্তু পড়াইছি আগের ক্লাসগুলোতে তোমাদেরকে। যাই হোক, এই ক্রোমাটোগ্রাফিও কিন্তু একটা সেপারেশন টেকনিক। ভাই, ক্রোমাটোগ্রাফি কি একটা সেপারেশন টেকনিক, অর্থাৎ একটা মিক্সচারের মধ্যে অনেকগুলো উপাদান থাকবে, সেই উপাদানগুলোকে আমরা কাজে লাগিয়ে আলাদা করে ফেলবো বা সেপারেট করে ফেলবো। কাহিনী বোঝা গেল? আমরা সেপারেট করব, উপাদানগুলোকে সেপারেট করব। এখন একটা মিক্সচারের মধ্যে অনেক ধরনের উপাদান থাকতে পারে। ধরো যে কিছু উপাদান আছে পোলার, অর্থাৎ প্লাস মাইনাস চার্জ আছে। কিছু উপাদান আছে যার মধ্যে কোনো প্লাস মাইনাস চার্জ নেই, তারা অপোলার। তাইলে আমরা এই পোলারিটির উপর ভিত্তি করে, বা কিছু উপাদান থাকতে পারে আকার অনেক বড়, কিছু উপাদান থাকতে পারে আকার অনেক ছোট, তাই না? আকারের উপর ভিত্তি করেও কিন্তু আমরা এদেরকে আলাদা করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা ধরে নিচ্ছি আমাদের যে মিক্সচারটা আছে, ভাই আমরা আমরা যে মিক্সচারটা নিচ্ছি, ধরো আমাদের কাছে যে মিশ্রণটা আছে, ধরে নাও যে উদ্ভিদেরই নির্যাস, উদ্ভিদেরই একটা নির্যাস। আচ্ছা, এই উদ্ভিদের নির্যাসের মধ্যে নানান কিছু থাকে, ধরো যে ক্লোরোফিল থাকে, যেটা খুবই পোলার। ক্লোরোফিল অণুটা কিন্তু খুবই পোলার একটা অণু। তারপরে ধরো যে কিছু গাম বা তেল জাতীয় পদার্থ আছে, এটা কিন্তু অপোলার, তাই না? তার মানে আমরা নিয়ে নিচ্ছি যে উদ্ভিদের নির্যাস, উদ্ভিদের একটা পাতাকে আমরা পিষ্ট করে বা পাতাকে হামানদিস্তা দিয়ে পিষে এটার রসটাকে আমরা বের করলাম, উদ্ভিদের পাতার রস। নির্যাস মানে হচ্ছে তোমার পাতার রস। এই মিক্সচারটাকে আমরা কি করব? পৃথক করব। একটা মিক্সচার, এই মিক্সচারটাকে আমরা পৃথক করব। আচ্ছা, পাতার রসের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে কি কি আছে ভাইয়া? সবুজ বর্ণের ক্লোরোফিল আছে। আচ্ছা, যেহেতু আমি ক্লোরোফিলের কথা বলছি, আমি কেন একটা সবুজ নিয়ে নিচ্ছি না? ক্লোরোফিল, যেটা কি অনেক পোলার, অর্থাৎ এর মধ্যে প্লাস মাইনাস অনেকগুলো প্রান্ত আছে, বুঝছো? আচ্ছা, তারপরে আরো কি কি থাকতে পারে? আমরা জানি উদ্ভিদের মধ্যে তোমার তেল জাতীয় পদার্থ থাকতে পারে না?
পারে। ধরো যে এর মধ্যে কিছু আমরা তৈল নিব, তৈল। তেল কিন্তু তোমার অপোলার। তেল কি? অপোলার। ঠিক আছে, তেল হচ্ছে অপোলার। তো ধরো যে এই দুইটা জিনিসকে আমরা পার্থক্য সেপারেট করব উদ্ভিদের নির্যাস থেকে। আচ্ছা, তো তার জন্য আমরা একটা বুলেটকে নিলাম। বুলেটের মধ্যে আমরা কি করলাম, স্থির দশা হিসেবে এই সিলিকা জেল বা অ্যালুমিনার যে পাউডার আছে, গুঁড়া আছে, এটাকে আমরা কি করলাম, একদম চেপে চুপে বসাই দিলাম। আচ্ছা, তো এটাই হচ্ছে স্থির থাকবে পুরা বা ইয়ে জুড়ে, এখানে স্থির থাকবে। আর এখানে হচ্ছে একটা চাবি আছে, চাবিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিছু বের করতে পারবো। আচ্ছা, যাই হোক, এগুলা বের হবে না। বাই দ্য ওয়ে, নিচে কিন্তু একটু তুলা দিয়ে দিব, ঠিক আছে? এখানে কি থাকবে? এখানে কিছু তুলা থাকবে, তুলা। তুলা না দিলে কিন্তু বের হয়ে যাবে। তুলা না দিলে সিলিকা জেলগুলো বের হয়ে যেতে পারে। আচ্ছা, ভালো কথা। তারপর আমরা কি নিব? আর একটু ডেকোরেশন করি। তোমাদের বলতে হবে আমি এখন কি ডেকোরেশন করতেছি। আচ্ছা, যাই হোক, মানে হচ্ছে আমি সহজ একটু সিলিকা জেল কমাই দিছি আর কি। এই পর্যন্ত এতটুকু আমি সিলিকা জেল নিছি। আচ্ছা, অনেক সুন্দর ছবি, অনেক সুন্দর ছবি। আচ্ছা, তো সিলিকা জেলটা নিলাম। তারপরে আমাদের আরেকটা দশা লাগবে ভাইয়া, সেটা হচ্ছে চলমান দশা। চলমান দশা, যেটা তোমাদের বইয়ে লেখা আছে সচল দশা। সচল দশা, স্থির দশা, আর এটা হচ্ছে সচল দশা। সচল দশা হিসেবে নর্মালি আমরা অপোলার জাতীয় কিছু একটাকে নেই। যেমন যেটা একটু তরল থাকবে, ধরো যে আমরা নিলাম পানি। পানিটাকে আমরা একটু কমই নিই। অথবা ধরো যে সাইক্লোহেক্সেন অথবা বেনজিন। ধরো যে নিলাম তো বেনজিন। অথবা নিলাম ধরো যে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। আমি যখন কাজ করছি সাইক্লোহেক্সেন নিয়ে একটু বেশি কাজ করছি, ঠিক আছে? সাইক্লোহেক্সেন, ধরো যে আমরা এখনো সাইক্লোহেক্সেনটা নিয়ে কাজ করব। তো এই সচল দশাটাকে আমরা কিভাবে অ্যাড করি দেখো। সচল দশাটাকে না আমরা বাহির থেকে অ্যাড করতে থাকবো। সচল দশাটাকে আমরা বাহির থেকে অ্যাড করতে থাকবো, এই সচল দশাটাকে বাহির থেকে অ্যাড করতে থাকবো। কিন্তু শুরুতেই না, শুরুতে আমরা কি কাজ করব দেখো। শুরুতে আমরা যেটা করব ভাইয়া, খুব মনোযোগ। আমরা কোন একটা ছোট পদার্থ দিয়ে বা প্লাস্টিক দিয়ে বা যেটাই হোক, খুব মসৃণ পৃষ্ঠ বিশিষ্ট কোনো কিছু দিয়ে শুরুতে এটাকে একটু চাপ দিয়ে কম্প্যাক্ট বানাবো, খুবই টাইট বানাবো আমরা। দেখবা যে যাদের মাটির ঘর আছে, মানে ফ্লোরটা যাদের মাটির, অথবা আহ রাস্তাঘাট, দেখবা যখন মাটি দিয়ে একটা রাস্তা তৈরি করে তখন দরমুজ নামে একটা যন্ত্র আছে, দরমুজ বলে আমাদের ওইদিকে, দরমুজ দিয়ে চেপে চেপে মাটিটাকে শক্ত করে। আমরা ছোট একটা প্লাস্টিকের দরমুজ নিয়ে আসলাম, ধরো দরমুজ দিয়ে এটা কি করলাম, চাপ দিয়ে দিয়ে একটু টাইট করে ফেললাম, কম্প্যাক্ট বানায় ফেললাম। কম্প্যাক্ট বানানোর পর এরকম সুন্দর একটা কি থাকবে, একটা পৃষ্ঠ থাকবে, তাই না? আচ্ছা, এই পৃষ্ঠের মধ্যে আমরা আস্তে ধীরে করে এই পাতার যে নির্যাসটা আছে, এই নির্যাসটাকে অ্যাড করব। এখানে আমরা কি করব, এই যে উদ্ভিদের যে নির্যাসটা আছে, শুরুতে আমরা এই নির্যাসটাকে অ্যাড করলাম এই পর্যন্ত। আচ্ছা, ওটা তো সবুজ বর্ণের ছিল। উদ্ভিদের নির্যাসটা কোন বর্ণের ছিল? তাই সবুজ বর্ণের ছিল। আমরা সবুজ বর্ণটাকেই দেখাই। এই যে ভাই, উদ্ভিদের নির্যাস সবুজ বর্ণের। এখানে আমি উদ্ভিদের নির্যাসটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করব? তাহলে প্রথমে আমি একটা তুলা অ্যাড করছিলাম, তাই না? প্রথমে একটা তুলা অ্যাড করছি, তারপরে স্থির দশাটা এখানে দিছি, স্থির দশাটা এখানে রাখলাম, স্থির দশাটা এখানে রাখলাম। স্থির দশা এখানে রাখার পর দরমুজ দিয়ে এটাকে আমরা টাইট করলাম। টাইট করার পর এরপরে আমরা কি কাজ করলাম 3 নম্বরে? এরপরে আমরা 3 নম্বরে কি কাজ করলাম? আমাদের যে মিক্সচারটা আছে, আমাদের যে মিশ্রণটা আছে, সেই মিশ্রণটাকে এখানে অ্যাড করলাম। তো এই মিশ্রণটাকেই আমরা পৃথক করতে থাকবো। বুঝা গেল? তো এই মিশ্রণটা এখানে দেওয়ার পর 4 নম্বরে কাজ হবে, এবং সর্বশেষ কাজ হচ্ছে এটা, আমরা সচল দশা অল্প অল্প করে আমাদের যে টেস্ট টিউব আছে, সেই টেস্ট টিউব থেকে অল্প অল্প করে সচল দশা অ্যাড করতে থাকবো। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে আমরা সাইক্লোহেক্সেনটাকে অ্যাড করব। আমরা এই সাইক্লোহেক্সেনটাকে ধরে নিচ্ছি আমরা অ্যাড করব, ঠিক আছে ভাইয়া? আমরা কি করব, এই সাইক্লোহেক্সেনটা অ্যাড করব। সাইক্লোহেক্সেন অর্থাৎ C6H12, সাইক্লোহেক্সেনটাকে আমরা অ্যাড করব। তো অ্যাড করার পর কি অবস্থা হবে দেখো। পোলারিটির ভিত্তিতে তারা আলাদা হয়ে যাবে। তো সেপারেশনটা কিসের ভিত্তিতে হবে? আমি এখানে তোমাদেরকে একটু ইয়ে করে লিখে দিচ্ছি। মিশ্রণের সেপারেশন
মিশ্রণের সেপারেশন পোলারিটির ভিত্তিতে হবে। পোলারিটির ভিত্তিতে হবে। পোলারিটির ভিত্তিতে হবে, ঠিক আছে? যেমন যে যার মতো সে তার সাথে বেশিক্ষণ থাকবে। যেমন ধরো যে এই ক্লোরোফিলটা পোলার, এই ক্লোরোফিলটা কার সাথে বেশি থাকবে জানো? এই সিলিকা জেল বা অ্যালুমিনার সাথে বেশি 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 করে থাকবে। অ্যালুমিনা হচ্ছে তোমার এটা Al2O3, আর সিলিকা জেলটা হচ্ছে SiO2। এরা কিন্তু ভাইয়া খুবই পোলার। তো এই পোলার যারা স্থির দশায় আছে, এখানে দেখো ভাই স্থির দশাটা কিন্তু পোলার। স্থির দশাটা কি, আমি এখানে স্থির দশাটাকে পোলার হিসেবে নিছি। তো মিশ্রণের মধ্যে যারা পোলার হবে তারা স্লোলি নিচে নামবে। আর যেটা দেখো, যেটা অপোলার, যেমন এখানে তেলের যে অংশটা আছে, তেলের অংশটা খুব দ্রুত নিচে নেমে যাবে। দেখো এই কথাটা আমি একটু পরে আরো ব্যাখ্যা করব। তো এই অপোলার যেটা আছে, নন পোলার যেটা আছে, বা একটু কম পোলার যেটা আছে, লেস পোলারটা না খুব ফাস্ট নিচে নেমে যাবে। কিভাবে দেখো, আমি যখন এই সচল দশাটা অ্যাড করতে, এখানে সচল দশা যেহেতু অপোলার, এই সচল দশাটা অ্যাড করার সাথে সাথে, এখানে যখন আমরা অ্যাড করতেছি, অ্যাড করার সাথে সাথে এর সাথে যেটা বেশি মিশবে, যেমন এই তেলটা বেশি মিশবে। যেমন অ্যালকেনগুলোর সাথে তেল বেশি ভালো করে মিশে, অ্যালকেনগুলো নিজেরাই কিন্তু তেল। যাই হোক, এই অ্যালকেনের সাথে এই তেলটা ভালো করে মিশবে। মিশে কি করবে? মিশে যেটা করবে, এই তো এটা আস্তে আস্তে নিচে নামতে শুরু করবে। তো সবচেয়ে দ্রুত কে নিচে নামবে? যেটা কিনা অপোলারের মতো, ঠিক আছে? সবার আগে থাকবে আমাদের সাইক্লোহেক্সেনের ঠিক পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের এই তেলের লেয়ারটা সাইক্লোহেক্সেনের পাশাপাশি থাকবে। তারপরে মাঝামাঝি জায়গাতে কোনটা থাকবে? এই মাঝামাঝি জায়গাতে থাকবে যেটা কিনা একটু কম পোলার। বাট এখানে যেহেতু মাত্র দুইটাই উপাদানকে আমরা নিছি, অন্য কোনো কঠিন করে নাই, খুব সহজ করছি। তো যেহেতু এখানে ক্লোরোফিলটা হচ্ছে বেশি পোলার, এই পোলার অংশটা দেখা যাবে কি, যে আমাদের অ্যালুমিনা বা সিলিকা জেলের সাথে তারা খুব টাইট হয়ে বসে থাকবে। কারণ কি, সিলিকা জেলটা স্থির বসে আছে না, স্থির দশা, সে তো নড়াচড়া করে না। তো সিলিকা জেল যেটা পোলার, তো দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, এরা কিন্তু ধাতু অধাতু পোলারিটি আছে এর মধ্যে। তো এই ক্লোরোফিলটা অ্যালুমিনা বা সিলিকার সাথে বেশ ভালো করে অ্যাটাচ হওয়ার কারণে সে একটু ধীরে ধীরে নিচের দিকে নামবে। খেয়াল করে দেখো ভাইয়া, সে একটু ধীরে ধীরে নিচের দিকে নামবে। তার মানে যেটা অপোলার ছিল, এটা হচ্ছে অপোলার তেলটা, আর যেটা পিছে আছে সেটা হচ্ছে ভাইয়া পোলার। বুঝতে পারছো? তার মানে স্থির দশা যেহেতু পোলার, স্থির দশার সাথে পোলার ক্লোরোফিলটাই বেশি ইন্টারাকশন করবে, মিশে যাবে, তাই সে একটু ধীরে ধীরে আগাবে। আর যেহেতু সচল দশাটা, যেটা পানি খুব দ্রুত নেমে যাবে, সাইক্লোহেক্সেন একদম দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে করে নিচে নামতে শুরু করবে। এই তেলের সাথে মিশতে মিশতে ওই যে অপোলার উপাদানটাও কি করতে থাকবে, আস্তে আস্তে নিচের দিকে, আস্তে আস্তে না, আসলে তেলের সাথেই, এই সাইক্লোহেক্সেনের সাথেই নিচের দিকে নামতে শুরু করবে, সচল দশার সাথে নিচে নামতে শুরু করবে। তো আমরা দেখতে পাবো, এটার কালারটা দেখতে পাবো, ঠিক আছে? তো ক্লোরোফিল দেখা যাবে একটু পিছিয়ে বসে আছে, ক্লোরোফিলটা আলাদা হয়ে গেছে, আর তেলের লেয়ারটা আলাদা হয়ে গেছে। যখনই তেলের লেয়ারটা কাছাকাছি আসবে, আমরা এই কর্ডটা খুলে ফেলবো, খুলে এখান থেকে এটাকে কালেক্ট করে নিয়ে যাব। তার মানে শুরুতে আমরা যেটা পাবো, এটা পাবো তেলটা আলাদা হয়ে যাওয়ার পরে একটু পরে আসবে কি, ক্লোরোফিলটা। তার মানে আমরা পর্যায়ক্রমে এটাকে আলাদা করে নিয়ে যেতে পারবো। তো এই কথাটাকেই আমি দেখো তোমাদের জন্য একটু ইন্টারনেটে দেখাচ্ছি। যেমন এটা দেখো, খুবই সুন্দর একটা টেকনিক। আমরা শুরুতে কি করলাম, একটা স্যাম্পলকে লোড করলাম, তাই না ভাইয়া? একটা স্যাম্পলকে লোড করলাম। আচ্ছা, আশা করি এখানে দেখতে পাচ্ছ। তো এখানে স্টেশনারি ফেজ লেখা আছে, স্টেশনারি ফেজ। তোমরা যারা দেখতে পাচ্ছ না, তারা নিজেরা ইয়ে করবা একটু, তোমরা ক্রোমাটোগ্রাফি কলাম লিখে সার্চ করো, তাইলেই হবে। তো স্টেশনারি ফেজ, উপরে আমরা স্যাম্পলটাকে লোড করছি, ঠিক আছে? তারপরে দেখো ভাইয়া, আমরা স্যাম্পলটা লোড করার পর উপর থেকে আমরা কি করলাম, মোবাইল ফেজ দেওয়া শুরু করলাম। এগুলো এটা হচ্ছে তোমার মোবাইল ফেজ। তো মোবাইল ফেজের সাথে সাথে দেখো সেপারেশন হওয়া শুরু করছে, স্যাম্পল সেপারেশন। তো উইক ইন্টারাকশন মানে হচ্ছে যেটা দুর্বলভাবে
কানেক্টেড কার সাথে? স্থির দশার সাথে। স্থির দশার সাথে যেটা খুব ভালো করে মিশে না, অর্থাৎ স্থির দশার বৈশিষ্ট্যের সাথে যেটা মিলে না। স্থির দশা যদি পোলার হয়, একটা কম্পোনেন্ট যদি অপোলার হয়, তাহলে তো পোলারের সাথে অপোলার মিশবে না, সেটা খুব দ্রুত নিচের দিকে নেমে আসবে। আর যেটা স্থির দশার সাথে খুবই স্ট্রংলি বাউন্ড থাকে, অর্থাৎ পোলার পোলার যদি হয়, তাহলে ওটা একটু আস্তে ধীরে করে আগাবে, অর্থাৎ এটা পিছিয়ে পড়ে থাকবে। আমরা শুরুতে কি করলাম? আমরা শুরুতে এই সবুজটাকে ইলিউট করে নিলাম। ইলিউশন বলে এটাকে, ইলিউশন, ILUTION, ইলিউশন বলে। আমি লিখে দিব না এটা। ইলিউশন করে নিয়ে গেলাম প্রথমটাকে, তারপরে দ্বিতীয়টাকে। ঠিক এইভাবে এখানে কিন্তু আরো অনেকগুলো ছবি আছে, তোমরা চাইলে কিন্তু এগুলো দেখতে পারো। খুবই সুন্দর সুন্দর ছবি আছে, অনেক সুন্দর সুন্দর ছবি এখানে আছে। আচ্ছা, তাহলে কি এই তো এখানে তো আমরা ল্যাবে যারা ক্রোমাটোগ্রাফি আমরা যারা করছি, এরকম দেখো একদম খুব সুন্দর সুন্দর এত সুন্দর ছবি আছে, যেটা এটা তোমরা নিজেরা খুব আশ্চর্য হয়ে যাবে যখন দেখবা। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি আমাদের আবার ইয়েতে। তো এই ছিল কিন্তু আসলে ক্রোমাটোগ্রাফির ওভারঅল একটা ধারণা। তো ক্রোমাটোগ্রাফি থেকে ইম্পর্টেন্ট জায়গা কি কি আছে? ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের একটু পড়তে হবে। সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই কলাম ক্রোমাটোগ্রাফিটা আমি তোমাদেরকে এখন দেখাইছি, ঠিক আছে? এই কলাম ক্রোমাটোগ্রাফি ছাড়াও আরো নানান ধরনের ক্রোমাটোগ্রাফি আছে। তোমাদেরকে একটু প্রকারভেদগুলো পড়তে হবে, বুঝছো ভাইয়া? কিভাবে কাজ করে, তার পাশাপাশি তোমাদের এই প্রকারভেদটা নিয়েও জানতে হবে। আমরা কার্যপ্রণালী শিখাই দিছি, তারপরে জানতে হবে হচ্ছে প্রকারভেদ। প্রকারভেদ প্রকারভেদ আছে, যেমন বন্টন ক্রোমাটোগ্রাফি, বন্টন, ডিস্ট্রিবিউশন ক্রোমাটোগ্রাফি। তারপরে আছে কি, যেমন আমি যেটা মাত্র দেখলাম কলাম ক্রোমাটোগ্রাফি, তোমাদেরকে যেটা দেখাইছি কলাম ক্রোমাটোগ্রাফি, এটা কিন্তু এক ধরনের বন্টন ক্রোমাটোগ্রাফি, তাই না? বন্টিত হয়ে যাচ্ছে পোলারিটির ভিত্তিতে। তারপর আছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। এর মধ্যে হইতে পারে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, এগুলো তোমাদের ল্যাবে করাবে, পেপার ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? তারপরে স্থির দশার উপর ভিত্তি করে বিভিন্ন ক্রোমাটোগ্রাফি হতে পারে। স্থির দশার উপর ভিত্তি করে, সরি স্থির দশা না, চলমান দশার উপর ভিত্তি করে। চলমান দশা, মোবাইল ফেজের উপর ভিত্তি করে আমরা মাঝে মাঝে করে থাকি। চলমান দশার উপর ভিত্তি করে, চলমান দশার উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফির কিছু প্রকারভেদ হতে পারে। যেমন 1 নাম্বার লিকুইড ক্রোমাটোগ্রাফি। লিকুইড ক্রোমাটোগ্রাফি, যেমন আমরা যে কলাম ক্রোমাটোগ্রাফিটা দেখলাম ভাই, এটা কিন্তু একটা লিকুইড ক্রোমাটোগ্রাফি, কারণ সচল দশা হিসেবে একটা লিকুইড ছিল, সাইক্লোহেক্সেন, লিকুইড ক্রোমাটোগ্রাফি। তারপর হতে পারে গ্যাস ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি খুবই ইম্পর্টেন্ট। আমরা 4th ইয়ারে এসে এই গ্যাস ক্রোমাটোগ্রাফি পড়ছিলাম, এটা অনেক কাজে লাগে। আচ্ছা, এই গ্যাস ক্রোমাটোগ্রাফির মধ্যে লিকুইড ক্রোমাটোগ্রাফির মধ্যে আরেকটা আছে HPLC, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? আর গ্যাস ক্রোমাটোগ্রাফির মধ্যে এটাকে আমরা শর্টকাটে বলে ফেলি GC, অথবা আমরা বলতে পারি GCMS। এগুলা ভাইরা তোমরা পড়বা, হ্যাঁ এগুলা পড়বা, এগুলা বই থেকে একটু পড়ে ফেলবা। আমি তোমাদেরকে বোঝাই দিলাম, তোমরা বাকিটুকু নিজেরা পড়ে ফেলবা। দেখো একটা স্লাইডের মধ্যে সবগুলা তথ্য সাজানো আছে, এবং যেহেতু বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আই হোপ আর কোনো সমস্যা থাকবে না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।